ও মাই চ্যানেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ক্লাস 8-এ পড়ছো অর্থাৎ অষ্টম শ্রেণীতে পড়ছো তাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ক্লাস 8-এর বেঙ্গলি মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4-এর সম্পূর্ণ নতুন প্রশ্ন এবং তার উত্তর নিয়ে। বন্ধুরা, এই জুলাই মাসে তোমাদের স্কুল থেকে এগুলো অনেকের স্কুল থেকে দিয়েছে এবং অনেকের এখনও দেয়নি, অনেকে পায়নি। যারা পায়নি তারা অবশ্য ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে। বন্ধুরা, আজকে এই প্রশ্নগুলির সমাধান নিয়ে বা এই প্রশ্নগুলির উত্তর নিয়ে আমি এই ভিডিওটি তৈরি করেছি। তোমরা ঝটপট খাতা এবং কলম বের করে নাও আর এই প্রশ্নগুলির উত্তর লিখে নাও। তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি প্রথম প্রশ্ন এবং তার উত্তর। 1-1। প্রথমে দেখো, ড্যাশ বা শূন্যস্থান আছে। বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরব দিগের তুল্য নহে। উত্তর হবে আতিথেয়তা। উত্তর কি? আতিথেয়তা। তাহলে এখানে দেখো আলাদা করে উত্তর লিখে দিয়েছি। উত্তর ঘ, আতিথেয়তা। 2 নম্বর প্রশ্ন। আমার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করো? বক্তা হলেন। উত্তর হবে দেখো অপশান খ, সেকেন্দার। তাহলে দেখো আলাদা করে উত্তর নিচে লিখে দিয়েছি। উত্তর খ, সেকেন্দার। 1-3। পশ্চিমে কদ্রুর তরকারি দিয়ে ঠেকুয়া খায়। টেনিদাকে এ কথা বলেছে। কে বলেছিল? দেখো ক্যাবলা। উত্তর হবে খ, ক্যাবলা। তাহলে উত্তর ক্যাবলা। 1-4। মাইকেল মধুসূদন দত্ত যেই জাহাজ থেকে তার বন্ধু গৌরদাস বসাককে চিঠি লিখেছিলেন সেটির নাম? উত্তর হবে কি? সিলন। দেখো উত্তর খ, অপশন খ, সিলন। তাহলে আলাদা করে নিচে দেখো লিখে দিয়েছি আমি। উত্তর খ, সিলন। এবার আসি 2 নম্বর প্রশ্ন। 2 দাগের প্রশ্ন। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। তাহলে 2-1 কি বলেছে? মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনই রকম কোন প্রসঙ্গে কবি একথা বলেছেন? উত্তর দেখে নাও। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝাপড়া কবিতা থেকে উদ্ধৃত অংশটি গৃহীত হয়েছে। আলোচ্য অংশে কবি বোঝাতে চেয়েছেন পৃথিবীর কোনো মানুষই সকলের কাছে প্রিয় হতে পারে না, আবার সকলে সব কিছু পায়ও না। কেউ বেশি পায়, কেউ বা কম পায়। কেউ প্রতারণার শিকার হচ্ছে, ঠিক তেমনি সেও অন্য কারোর সঙ্গে প্রতারণা করছে। তাই কবি কথা বলেছেন। এবার আসি 2 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। আমা অপেক্ষা আপনকার ঘোরতর বিপক্ষ আর নাই। বক্তার একথা বলার কারণ কি? উত্তর দেখে নাও। উদ্ধৃত অংশটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা অদ্ভুত আতিথেয়তা গল্প থেকে নেওয়া হয়েছে। আলোচ্য অংশে বক্তা আরব সেনাপতি মুর সেনাপতিকে একথা বলেছেন কারণ গতরাতে যখন 2 সেনাপতি পরস্পরের পূর্বপুরুষের বীরত্বের কথা বর্ণনা করেছিল তখন আরব সেনাপতি জানতে পারেন এই আশ্রয়প্রার্থী মুর সেনাপতির নির্দেশেই তার পিতাকে হত্যা করা হয়েছিল। ফলে তার প্রতি প্রতিশোধ গ্রহণের ইচ্ছা জাগলেও আশ্রয় প্রার্থীকে আক্রমণ করতে পারবে না। তাই পরের সকালে মুর সেনাপতিকে প্রস্থানের উপযুক্ত ব্যবস্থা করে দিয়ে একথা বলেছিলেন। তাই পরের দিন সকালে মুর সেনাপতিকে প্রস্থানের উপযুক্ত ব্যবস্থা করে দিয়ে একথা বলেছিলেন। 2-3। অ্যান্টিগোনাস, তোমার এই ঔদ্ধত্যের জন্য তোমায় আমার সাম্রাজ্য থেকে নির্বাসিত করলাম। অ্যান্টিগোনাস কোন ঔদ্ধত্য দেখিয়েছে? উত্তর, আলোচ্য অংশটি দ্বিজেন্দ্রলাল রায়ের চন্দ্রগুপ্ত নাটক থেকে সংগৃহীত হয়েছে। সেকেন্দারের কাছে অ্যান্টিগোনাস যখন গুপ্তচর সন্দেহে চন্দ্রগুপ্তকে নিয়ে আসে
তখন কথোপকথনের মাধ্যমে জানা যায় যে গ্রিক সেনাপতি সেলুকাস সরল বিশ্বাসে চন্দ্রগুপ্তকে যুদ্ধ কৌশলের শিক্ষা দিয়েছিলেন। কিন্তু এই নিয়ে সেলুকাস ও অ্যান্টিগোনাসের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। এমনকি অ্যান্টিগোনাস সেলুকাসের ওপর তরবারি নিক্ষেপও করেছিল। আর এই সব ঘটেছিল সম্রাট সেকেন্দারের সামনে। তাই সেকেন্দার অ্যান্টিগোনাসের কার্যকলাপকে অধ্যত্ত বলে মনে করেছিল। 2-4 তোদের মতো উল্লুকের সঙ্গে আলোচনাও ঝক মারি। কোন কথা প্রসঙ্গে টেনিদা এমন মন্তব্য করেছিল? উত্তর, আলোচ্য উদ্ধৃতিটি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা বনভোজনের ব্যাপার গল্প থেকে গৃহীত হয়েছে। পিকনিকের মেনু তৈরি করতে গিয়ে আলোচনা হচ্ছিল ডিমের ডালনা, রুই মাছের কালিয়া, মাংসের কোরমা, পোলাও প্রভৃতি সুস্বাদু খাবার নিয়ে। এর মধ্যে পেলা আলু ভাজা, বাটি চচ্চড়ি, কুমড়োর ছক্কার মতো দেশি খাদ্যের কথা বলায় টেনিদা তাদের উল্লুক বলে গালিগালাজ করেছিল। এর পরের প্রশ্ন এবং তার উত্তর 2-5 কৌতূহলী দুই চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে। চড়ুই পাখির চোখে কৌতূহল কেন? কৌতূহলী দুই চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে, চড়ুই পাখির চোখে কৌতূহল কেন? উত্তর, আলোচ্য অংশটি কবি তারাপদ রায়ের লেখা একটি চড়ুই পাখি কবিতা থেকে গৃহীত হয়েছে। কবিতায় একটি চড়ুই পাখি প্রতিদিনই কবির নিত্যদিনের জীবন প্রত্যক্ষ করে। নিত্য নতুন কিছু দেখার জন্য সে আগ্রহী থাকে। হয়তো প্রতিদিন সে নতুন কিছু দেখে। কথকের উপর তার অনেক প্রত্যাশা। এই কারণেই চড়ুই পাখিটির চোখ কৌতূহলী। এবার আসি পরের প্রশ্ন। দেখো 3-1 নম্বর প্রশ্ন, সবুজ জামা কবিতার ভাববস্তু আলোচনা করো। উত্তর, সবুজ জামা কবিতায় কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় সহজ সরল প্রকৃতিপ্রেমী তোতাই নামক এক শিশুর কথা তুলে ধরেছেন। সবুজ জামা তোতাই নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ থেকে পড়াশোনা করতে চায় না। এটা না লিখলেও চলবে। তোতাই নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ থেকে পড়াশোনা করতে চায় না। সে প্রকৃতির মাঝে ঘুরে বেড়িয়ে প্রকৃতিকে অনুভব করে মুক্ত থাকতে চায়। সে বুড়ো দাদুর মতো চশমা দিয়ে জগৎ দেখতে চায় না। সভ্যতার নকল মুখোশ খুলে সহজ স্বাভাবিকভাবে বাঁচতে চায় ও সবুজ গাছের মতো জামা পরতে চায়, যেখানে অনেক পাখি এসে বসবে। সবুজ জামা কবিতায় সভ্যতার জটিলতা থেকে বেরিয়ে সহজ সরলভাবে জীবনযাপনের কথা বলা হয়েছে। এবার আসি পরের প্রশ্ন এবং তার উত্তর। বন্ধু রাজনারায়ণ বসুকে লেখা চিঠিতে মাইকেল মধুসূদন দত্ত তার লেখা মেঘনাদ বধ কাব্য সম্পর্কে কীরূপ অভিমত করেছেন? উত্তর, মাইকেল মধুসূদন দত্ত তার বন্ধু বিশিষ্ট শিক্ষানুরাগী রাজনারায়ণ বসুকে মেঘনাদ বধ কাব্য সম্পর্কে বিশেষ কিছু অভিমত ব্যক্ত করে একটি চিঠি লিখেছিলেন। 750 লাইনের কাব্যের ষষ্ঠ স্বর্গের শেষ করেছেন মেঘনাদের মৃত্যুর মধ্য দিয়ে। সে কথাও তিনি জানিয়েছেন। মেঘনাদকে মারতে লেখক মাইকেল মধুসূদনের
অনেক কষ্ট হয়েছে, এমনকি তিনি কান্না পর্যন্ত করেছেন। এছাড়াও বলেছেন অনেক হিন্দু মহিলা এই কাব্য পড়ে কেঁদে ফেলেছেন। তাই তিনি চান রাজনারায়ণ বসু মহাশয়ও যেন তার স্ত্রীকে এই বইটি পড়ার ব্যবস্থা করে দেন। 3-3 পরবাসী কবিতায় শেষ 4টি পংক্তিতে কবির প্রশ্নবাচক বাক্য ব্যবহার করার তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর, বিষ্ণুদে তার পরবাসী কবিতাটির শেষ স্তবকের 4টি বাক্যে জিজ্ঞাসা চিহ্ন ব্যবহার করেছেন, যা কবিতাটিকে বিশেষ মাত্রা দিয়েছে। কবি পরবাসী কবিতায় সুন্দরবন, জঙ্গল, প্রাকৃতিক পরিবেশের অসাধারণ বর্ণনা করেছেন। ঠিক তেমনি শেষের 4টি লাইনে তিনি নিজ মন থেকে একাধিক প্রশ্ন রেখেছেন। তিনি ক্ষুব্ধ হয়েছেন প্রকৃতিকে নিয়ে মানুষের এমন ব্যবহারের জন্য। তিনি প্রশ্ন করেছেন, বন, জঙ্গল, প্রকৃতি ধ্বংসের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াচ্ছে না কেন? মানুষ কেন চুপ রয়েছে? গাছপালা, প্রকৃতির কি কোনো মূল্য নেই? মানুষ বাসস্থান নির্মাণের জন্য এক স্থান থেকে অন্য স্থান ধ্বংস করে, কিন্তু নিজের ঘর করতে পারে না। তাই কবি এমন প্রশ্নবাচক বাক্য ব্যবহার করেছেন। 3-4 নম্বর প্রশ্ন দেখে নাও। কিন্তু এই রাতটির কথা ভালোভাবেই আমার মনে আছে। পথ চলতি রচনাংশ অনুসরণে লেখকের সেই রাতের অভিজ্ঞতার বিবরণ দাও। উত্তর, পথ চলতি প্রবন্ধে ভাষাবিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায় বর্ণনা করেছেন কিভাবে গয়া থেকে কলকাতা পর্যন্ত একটি ট্রেনের বগিতে তিনি পাঠান যাত্রীদের সাথে গল্পগুজব করে বন্ধুত্বের সহিত ভ্রমণ করেছিলেন। সেই বগির পাঠানরা ছিল আফগানিস্তানের মানুষ। তারা পশতু-ভাষী ছিলেন, ফার্সি ভাষা জানত না। প্রথমে লেখক পশতু ভাষার বিখ্যাত কবি খুশহাল খাঁ সম্পর্কে বললে তারা খুশি হয়ে যায়। এমনকি তাদের মধ্যে একজন পশতু ভাষার গজল শুরু করেছিলেন। এরপরে আরও গল্প আলোচনা চলতে থাকে। এইভাবেই লেখকের চেষ্টাতে দেরাদুন এক্সপ্রেসের থার্ড ক্লাস গাড়িটিতে একটি পশতু সম্মেলন শুরু হয়ে গিয়েছিল। সেই রাতের কথা লেখকের সারা জীবন মনে ছিল। এবার আসি 4 নম্বর প্রশ্ন। দেখো, নির্দেশ অনুসারে উত্তর দাও। 4-1 দল বিশ্লেষণ করে দল চিহ্নিত করো। এখানে দেখো অনেকগুলো শব্দ আছে, তাদেরকে কি করতে হবে? দল বিশ্লেষণ করতে হবে। স্টেশন, বাগুইয়াটি, দর্শনমাত্র, ক্ষিপ্রহস্ত, অদ্ভুত রকম। তাহলে প্রথমে দেখে নাও স্টেশন। তাহলে দেখো স্টেশন কটা দল? 3টে দল। দেখো এখানে আমি লিখে দিয়েছি 3টি দল। তবে দেখো ইস হচ্ছে রুদ্ধ দল, টি মুক্ত দল, শান রুদ্ধ দল। তাহলে কি ইস রুদ্ধ দল, টি মুক্ত দল, শান রুদ্ধ দল। তাহলে মোট কটা দল? 3টি দল। এবার দেখো বাগুইয়াটি কটা দল হচ্ছে? 4টি দল। তাহলে প্রথমটা কি? মুক্ত, তারপর মুক্ত, আবার মুক্ত, আবার মুক্ত। এখানে 4টি দলই কি? মুক্ত দল। দেখো বাগুইয়াটি, এখানে 4টি মুক্ত দল। তাহলে এখানে পাশে লিখে দিয়েছি 4টি মুক্ত দল। এবার দেখো দর্শন মাত্র 4টি দল আছে। তাহলে প্রথমে দেখো দর্শন, দর্শন, রুদ্ধ, শেষটা দেখো র, এটা হচ্ছে মুক্ত দল। তাহলে রুদ্ধ মুক্ত দল। মোট কটি দল? 4টি দল। এবার দেখে নাও ক্ষিপ্রহস্ত, হস্ত, এখানেও কটা দল? দেখো ক্ষিপ একটা দল, র একটা দল, হস একটা দল, ত একটা দল, মোট 4টি দল। তাহলে দেখো ক্ষিপ রুদ্ধ দল, র মুক্ত দল,
হস রুদ্ধ দল, ত মুক্ত দল। তাহলে এখানে রুদ্ধ মুক্ত চারটি দল, মোট চারটি দল। এবার আসি অদ্ভুত রকম, অদ্ভুত রকম। এখানে কটি দল রয়েছে? চারটি। দেখো রুদ্ধ মুক্ত রুদ্ধ দল, মোট চারটি দল। তাহলে বন্ধুরা দল কিভাবে করতে হয় তোমরা দেখলে। এবার আসি পরের প্রশ্ন, উদাহরণ দাও। মধ্য স্বরগম, দেখো মধ্য স্বরগম স্বরভক্তি এই দুটো কিন্তু একই, ঠিক আছে, একই উদাহরণ হবে। আবারও বলছি, দেখো এই যে মধ্য স্বরগম আর স্বরভক্তি বা বিপ্রকর্ষ একই, কিন্তু কর্ম করম ধর্ম ধরম একই। এখানে দেখো একই লিখে দিয়েছি, স্বরভক্তি মধ্য স্বরগম একই, কর্ম করম ধর্ম ধরম রত্ন রতন যত্ন যতন অনেক হয় এরকম উত্তর, ঠিক আছে, কিন্তু একটা করে বা দুটো করে উদাহরণ তোমরা দিতে পারো। এবার দেখো অন্তস্তয় শ্রুতি, অন্তস্তয় শ্রুতি, তাহলে কি? চা এর, দেখো চা এর, এখানে কি? চা এর। সাগর কি? সায়র। গোয়ালা, গোয়ালা, দু এক সনসন দু এক, অন্তস্তয় শ্রুতি। এবার দেখো অন্তঃস্বর লোপ, রাশি রাস, ভিন্ন ভিন, অগ্র আগ। এবার দেখো অন্যান্য স্বরসঙ্গতি, অন্যান্য স্বরসঙ্গতি দেখো এখানে লিখে দিয়েছি, এখানে এটা এই জায়গা লিখবে রামু রেমো মধু মেধ যদু যোদ্ধা, এটা হচ্ছে কি? আবার দেখো রামু রেমো মধু মেধ যদু যোদ্ধা, অন্যান্য স্বরসঙ্গতি। এবার প্রবাদ প্রবচন, যার অর্থ আমাদের লিখতে হবে। দেখো প্রথম আছে, যার কর্ম তার সাজে অন্য লোকের লাঠি বাজে, এর অর্থ কি? দেখো উত্তর, এই প্রবাদ প্রবচনের অর্থ হচ্ছে যার যে কাজ সে কাজই তাকে মানায়, অন্যে করতে গেলে নানা বিড়ম্বনা সৃষ্টি হয়। এবার 2 নম্বর দেখো, নুন আনতে পান্তা ফুরোয়, অর্থ চরম অভাব ও দারিদ্র্যের মধ্য দিয়ে দিন যাপন করা। 3 নম্বর দেখো, গেয় যোগী ভিক পায় না, তাহলে অর্থ কি? নিজের দেশে গুণীর কদর নেই। এরপরে 4 নম্বর, মারিত গণ্ডার লুটিত ভাণ্ডার, যার অর্থ বড় বড় কর্মকাণ্ডের পরিকল্পনা, বড় বড় কর্মকাণ্ডের পরিকল্পনা। এবং শেষ, এক হাতে তালি বাজে না, উত্তর কি? এক পক্ষে বিবাদ সৃষ্টি করে না। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।